ক্রিকেট বিশ্ব নতুন একটা রেকর্ড পেল সাকিবের হাত ধরে। ৩ ফরম্যাট মিলিয়ে ১৪,০০০ রান এবং ৭০০ উইকেটের নতুন মাইলফলক স্পর্শ করলেন এই টাইগার অলরাউন্ডার। ৩ ফরম্যাট মিলিয়ে ১২,০০০ রান এবং ৬০০ উইকেটের ক্লাবেও একাই ছিলেন সাকিব। আর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন ক্রিকেট বিশ্লেষক এবং কোচ নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে স্বাগত জানাই, শুভেচ্ছা আপনাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার শিষ্য আর একটা রেকর্ড করলো। একটা জিনিস সমালোচনার দিয়ে শুরু করতে চাই যে ইদানিং সাকিবকে দলের উইনিং ফ্যাক্টর হিসেবে খুব একটা পাওয়া যাচ্ছে না। এটা আপনি বিশ্লেষণ করতে পারেন ভালো, কেন? ইদানিং ও কিন্তু খুব বেশি ম্যাচ খেলছে তাও না, অনেক ম্যাচে সে দলের বাইরে থাকছে, কিন্তু তো ম্যাচের সংখ্যাটা তুলনামূলক অনেক কম। ইদানিং ওর কিছুটা শারীরিক অসুস্থতার ব্যাপারটা আছে, সেটা হয়তো কিছুটা বাধা সৃষ্টি করেছে ওর ক্রিকেটে। আমরা জানি ওর চোখে কিছু সমস্যা আছে, যেটা প্রায় বছরখানেক হয়ে গেল, যেটা কিছুটা ভোগাচ্ছে, সেটাও একটা কারণ। তার পাশাপাশি দীর্ঘ একটা ক্যারিয়ার, প্রায় ১৫-১৬ বছরের একটা ক্যারিয়ার সেখানে কিন্তু থাকবেই। তারপর হিসেব করলে হয়তো আমরা দেখবো যে বেশিরভাগ সময় ও সফল ছিল, যে কারণে আজকে আমরা এখানে আলাপ করতে এসেছি ওর ৭০০ উইকেট, ১৪,০০০ রান। তবে অফকোর্স ওর প্রায় ক্যারিয়ারের শেষের দিকে এসছে। আমরা এটা আশা করবো যে শেষটা ও রঙিন থাকবে, এবং সারা জীবন ক্যারিয়ারে যেমন ও ম্যাচ উইনিং একটা ফ্যাক্টর হিসেবে ছিল জাতীয় দলে, এখনো সেই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ডেফিনেটলি সেটা আশায় আছি এখন। কিন্তু এই যে টি-20 বিশ্বকাপে দলটা গেল, সাকিবকে পেয়ে কিন্তু আমরা যারা সাপোর্ট, তারাও কিন্তু খুব আগ্রহী ছিলাম যে একটা ভালো কিছু তো পাবোই। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ২টা হার, এটা দুঃখজনক অবশ্যই। বাংলাদেশকে আরো কিভাবে ভাবতে হবে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই আমরা খুব ভালো একটা অবস্থানে কিন্তু ইউএসএ তে যাইনি। জিম্বাবুয়ের সাথে আমরা যে ঘরের মাটিতে যে সিরিজটা খেললাম, সেখানেও ভালো প্রস্তুতি হয়নি। আমরা খুব আত্মবিশ্বাসী হয়ে ইউএসএ তে যেতে পারিনি, এবং ইউএসএ তে গিয়ে দল তুলনামূলকভাবে একটু শক্তিশালী জিম্বাবুয়ের তুলনায়, এবং তারা যেহেতু বিশ্বকাপ খেলছে, তাদের গ্রাফটা কিছুটা ঊর্ধ্বমুখী, তো তারা একটা পজিটিভ একটা মাইন্ডসেটের মধ্যে আছে। সেখানে বোধহয় বাংলাদেশ সেই তুলনায় একটু পিছিয়ে ছিল শুরুর দিকে, এবং থ্যাঙ্কফুলি শেষে ম্যাচটা ভালোভাবে জিততে পেরেছে। নাহলে হয়তো বেশ খারাপ একটা অবস্থায় থাকে এই মুহূর্তে বাংলাদেশ। তবে এটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না যে ইউএস এর মতো একটা স্টেট মেম্বার কান্ট্রি, যারা হোস্ট হিসেবে এই বিশ্বকাপে যাদের জায়গা হয়েছে, তাদের কাছে আমরা সিরিজটা হেরে যাবো, এটা খুব দুঃখজনক ছিল। এবং ডেফিনেটলি সাকিবের একটা বড় রোল প্লে করতে না পারাটা, ডেফিনেটলি এটা খুব মেনে নেওয়াটা কঠিন। যেহেতু দলের সাথে আছে, ইট ইজ এক্সপেক্টেড যে তার একটা ভূমিকা থাকবে, এবং তার জন্য হয়তো দল বড় বিপদ থেকে বেঁচে দিতে পারে, তেমন একটা ভূমিকাতেই ওকে আমরা দেখতে চাই। বাট আনফর্চুনেটলি এখন পর্যন্ত সেভাবে সাকিব আমরা পাইনি এই সিরিজটায় বা এই ট্যুরে। কোচ হিসেবে একটা জিনিস আপনার কাছে জানতে চাই, শান্ত নাকি বলেছেন যে অনেক দোয়া দরকার, দোয়া দিয়ে কি ক্রিকেট জেতা যায়? সে জায়গাটার প্রস্তুতি আমরা কম নিলাম কেন? প্রস্তুতি কম, আপনিও বললেন যে প্রস্তুতি কম, আমরা সেভাবে প্রস্তুত নই কেন? আমাদের তো আসলে জানার কথা যে ২৪-এ একটা টি-20 বিশ্বকাপ হবে, আমরা যাব, এবং টি-20-তে আমাদের একটা মোটামুটি একটা ভালো অবস্থান আছে, তারপরে প্রস্তুতি কম কেন? আমার মনে হয় একটু ক্লিয়ারিফিকেশন দরকার। আমি কয়েকজন জার্নালিস্টের দেখেছি যে যে কথাটা উঠেছে, ও যে দোয়ার ব্যাপারটা, এটা খুব সম্ভব বানানো, এটা সত্যি না। সো আমার মনে হয় এটা সত্য এমন কিছু বলেনি। বাট এটা সত্যি যে আমাদের প্রস্তুতিতে কেন ঘাটতি থাকে, এটা ডেফিনেটলি বড়, এবং বারবার এই প্রশ্নটা এসে যায়। কিন্তু বিশ্বকাপের পরে আমরা একটা বড় কারণ দেখি আমাদের ব্যর্থতা, যে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। এবারে তেমনটাই হয়েছে। টু বি অনেস্ট, আমরা কোন দলটা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি, এটা বুঝতে আমাদের এত বেশি সময় লেগে যায়, এবং তারপরে সিলেকশনের পর্যায়ে চলতে থাকে, এক্সপেরিমেন্টের ব্যাপারগুলো চলতে থাকে। একটা সত্যিকারের দল নিয়ে যখন আমরা শুরু করবো যাত্রাটা, মূল প্রতিযোগিতাটা শুরু হয়ে যায়। তো আমার মানে এই ব্যাপারগুলো আরো আগে যদি হতে পারতো, সবাই জানতো কে কে খেলছে, কার কার কোথায় রোল হবে, কে কি করবে না করবে, এই জিনিসগুলো জানতে জানতে অনেক দেরি হয়ে যায়, এবং একটা দল হিসাবে খেলার যে ব্যাপারটা, সেইটার শুরুটা হয় অনেক দেরি করে। এগুলো আরো আগে থেকে হওয়া উচিত ছিল। এবং যদি জিম্বাবুয়ের আগে আমরা জানতে পারতাম, জিম্বাবুয়ে সিরিজের আগেই জানতে পারতাম যে হ্যাঁ, এটি আমার বিশ্বকাপ দল, এটাই খেলবে, এটা ওপেন করবে, এটা মিডল অর্ডার, তাহলে কিন্তু এই দলেরই এখনকার অবস্থান অনেক ভিন্ন হতে পারতো। কিন্তু আমার মনে হয় প্রত্যেকবারে আমরা এই ভুলটা করি। আমি জানি না কখন আমরা এর থেকে উদ্ধার পাবো, বাট এটাই একমাত্র উপায়, কিন্তু একটু আগে থেকে গুছিয়ে নেওয়া দলটাকে, এবং দলটাকে তার খেলার মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেটা আমরা করতে পারিনি আর।
তাহলে এই দলের কাছে আপনার মানে প্রাপ্তির আশা কি, কতটুক যেতে পারবো বলে মনে হয় আপনার? আহ, আমার হিসাবটা একটু অন্যরকম। আমি দেখতে চাই যে ভেতরে যে প্রসেসটা আছে, যে একদিন আমরা হয়তো জিতে গেলাম, 2 দিন হেরে গেলাম, ওটা আমি ততটা দেখি না। কিন্তু প্রসেসটা যে জিততে গেলে যে ছোট 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 জিনিসগুলিতে ভালো করতে হবে, সেখানে আমরা কত কনসিস্টেন্টলি সেটা ভালো করতেছি। আপনি ভালো করেও হেরে যেতে পারেন, কিন্তু কিন্তু আপনি ভালো করে যদি ভেতরের ঘটনাগুলি ঘটাতে পারেন, তাহলে আপনার জেতার সম্ভাবনাটা বাড়বে। সেই ভেতরের যে পিস বাই পিস যে ব্যাপারগুলো, সেগুলিতে আমি কনসিস্টেন্সি এখনো দেখিনি। কিন্তু তো এই কারণে কিন্তু একটু আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে আমাদের দলটা। গতকালের ম্যাচটা জেতাতে কিছুটা বোধহয় গুছিয়ে উঠতে পারবে ওরা মানসিক ভাবে। খুব গুরুত্বপূর্ণ হবে যে সামনে যে দুটো প্র্যাকটিস ম্যাচ আছে, সেখানে আমরা কেমন করি। আমরা দেখা যাক, আমরা অপেক্ষা থাকি এবং আশা নিয়ে থাকি। দেখা যাক, যদি দল ভালো করে তাহলে তো আমাদেরও ভালো লাগবে, তাই না? নাজমুল আবেদীন ফাহিম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আজকে সময় দিয়েছেন আমাদেরকে।